গুণগত রসায়ন ক্লাস 3 টপিক বর্ণালী। আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ বর্ণালীর উপর। কেমিস্ট্রি 7-এর আজকে এটা তৃতীয় ক্লাস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে ভাইয়া? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে। যাকে শক্তি স্তর বলে। যাকে কি বলে ভাইয়া? শক্তি স্তর বলে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে, যাকে শক্তি স্তর বলে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে, যাকে কি বলে? শক্তি স্তর বলে। এই শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে অরবিট। এই শক্তি স্তরের আরেকটা নাম কি? অরবিট। চলো একটু নতুন পড়া শিখি। আমি বুঝার সুবিধার্থে বা তর্কের সুবিধার্থে বা যে কোনো অবস্থায় ধরে নিলাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান। আমি ধরে নিলাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান। তাহলে শক্তি স্তর n এর মান কত? 2। আমি ধরে নিলাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান স্বাভাবিক অবস্থায়। তাহলে n = কি? 2। আমরা নতুন একটা জিনিস জানি, n = শক্তি স্তর বা স্বাভাবিক সংখ্যা। n = শক্তি স্তর বা স্বাভাবিক সংখ্যা। এটা একটু নতুন নতুন লাগছে, ঠিক না? আমি ধরে নিলাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান। তাহলে n = শক্তি স্তর সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তার মান কত? 2। তার মান কত? 2। ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান, তাহলে শক্তি স্তরের মান কত? 2। পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করলে উচ্চতর শক্তি স্তরে যায়। পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করলে উচ্চতর শক্তি স্তরে যায়। পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করলে উচ্চতর শক্তি স্তরে যায়, যাকে বলা হয় n2। তাহলে n2 মানে কি ভাইয়া? উত্তেজিত অবস্থা। আমি আবার রিপিট করছি, পরমাণুর ইলেকট্রনকে উত্তেজিত করলে উচ্চতর শক্তি স্তরে যায়। তাহলে n2 মানে কি? উত্তেজিত অবস্থা। আমি যে মাধ্যমে উত্তেজিত করেছিলাম সেই মাধ্যমটা ফিরিয়ে আনলে বা অপসারণ করলে তা নিম্নতর শক্তি স্তরে ফেরত আসে। আমি আবার রিপিট করছি, যে মাধ্যমে উত্তেজিত করেছিলাম সেই মাধ্যমটা অপসারণ করলে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে ফেরত আসে। ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে ফেরত আসলে তাকে বলা হয় n1। তাকে কি বলা হয়? n1। বাংলা ভাষায় বললে হয় n1 = উত্তেজনা
হ্রাসের পর বর্তমান অবস্থা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বর্ণালী থেকে একটা কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে, যাকে বলা হয় শক্তি স্তর। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে বিদ্যমান। তাহলে শক্তি স্তর n এর মান কত? 2। আমি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে উত্তেজিত করলাম। ইলেকট্রনকে উত্তেজিত করলে তা উচ্চতর শক্তি স্তরে যায়। যখন উচ্চতর শক্তি স্তরে যায় তখন তার নাম হয় n2। আমি আবার রিপিট করছি, যখন উচ্চতর শক্তি স্তরে উত্তেজিত হয়ে ইলেকট্রন গমন করে তখন তার নাম হয় n2। n2 মানে কি? উত্তেজিত অবস্থা। যে মাধ্যমে আমি উত্তেজিত করেছিলাম সেই মাধ্যমটা ফেরত আনলে বা অপসারণ করলে বা সরিয়ে নিলে, যে মাধ্যমে আমি উত্তেজিত করেছিলাম সেই মাধ্যমটা অপসারণ করলে বা ফেরত আনলে তা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে গমন করে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে গমন করলে তার নাম হয় n1, অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। আচ্ছা, n2 এর সর্বোচ্চ মান একটা ইলেকট্রনকে, বা কি বলেছি আমি, একটা ইলেকট্রনকে সর্বোচ্চ কতটুকু পরিমাণ উত্তেজিত করা যায় দেখে নিই। n2 এর সর্বোচ্চ মান অসীম। n2 এর সর্বোচ্চ মান অসীম মানে ইনফিনিটি। একটা ইলেকট্রনকে তুমি এত বেশি পরিমাণ উত্তেজিত করতে পারবা যার সর্বোচ্চ মানটা হয় অসীম। যার সর্বোচ্চ মানটা কি হয়? অসীম। n1 এর মান, বা কিসের মানটা? n1 এর মানটা একটু দেখে নিই। n1 এর মান n এর সমানও হতে পারে, বা বেশিও হতে পারে। কিন্তু n2 থেকে ছোট হবে। এই কথার অর্থ কি ভাইয়া? n1 এর মান মানে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মানটা স্বাভাবিক অবস্থার সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু উত্তেজিত অবস্থা থেকে ছোট হবে। উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান মানে n1 এর মান n এর সমানও হতে পারে, মানে স্বাভাবিক শক্তি স্তরের সমানও হতে পারে বা বেশিও হতে পারে, কিন্তু n2 থেকে ছোট হবে। আমি এরকম ভাবে ধরলাম n equal to 2, n2 equal to 7, n1 equal to 4। এই কথাগুলো অর্থ কি ভাইয়া? ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে। ইলেকট্রনকে উত্তেজিত করে, কাকে উত্তেজিত করে? ইলেকট্রনকে উত্তেজিত করে সপ্তম শক্তি স্তরে নিয়ে যাওয়া হয়েছে। উত্তেজনা হ্রাসের পর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে ফেরত এসেছে, মানে n1 equal to 4। n equal to 2 এই কথার অর্থ স্বাভাবিক শক্তি স্তর n equal to 2, n2 equal to 7 মানে ইলেকট্রনের উত্তেজিত অবস্থায় তার মান 7। n1 equal to 4 এই কথার অর্থ হচ্ছে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান
4। মনে হয় বুঝতে পারি নাই, আবার রিপিট করছি। n equal to 3 ধরলাম, n2 equal to 7 ধরলাম, n1 equal to 5 ধরলাম। n equal to 3 মানে স্বাভাবিক শক্তি স্তরের সংখ্যা কত? 3। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে বিদ্যমান। n equal to 3 এই কথার অর্থ কি? স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে বিদ্যমান। n2 equal to 7 এই কথার অর্থ কি? উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সপ্তম শক্তি স্তরে বিদ্যমান। n2 equal to 7 এই কথার অর্থ কি? উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সপ্তম শক্তি স্তরে বিদ্যমান। n1 equal to 5 এই কথার অর্থ কি? উত্তেজনা হ্রাসের পর ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে বিদ্যমান। n2 এর মান অর্থাৎ উত্তেজিত অবস্থার মানটা সর্বোচ্চ মান হয় অসীম, এত মান হয় যা গণনাই করা যায় না। n1 এর মান অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান n এর সমানও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু n2 থেকে অবশ্যই কি হবে? ছোট হবে। কিন্তু n2 থেকে অবশ্যই কি হবে? ছোট হবে। দেখো, ইলেকট্রন যখন n2 equal to 7 এ আছে অর্থাৎ উত্তেজিত অবস্থায় সপ্তম শক্তি স্তরে বিদ্যমান, তখন তার মানটা n1 5 এর মান থেকে কিন্তু বড়। এই কথার অর্থ কি? n2 অবশ্যই n1 থেকে বড় হয়। n2 অবশ্যই কি থেকে বড় হয়? n1 থেকে বড় হয়। n2 এর সর্বোচ্চ মান কি? অসীম। অঙ্কের জন্য কাজে লাগবে। n2 এর সর্বোচ্চ মান কি? অসীম। যার সর্বোচ্চ মান আছে তার সর্বনিম্ন মানও আছে। যার সর্বোচ্চ মান আছে তার সর্বনিম্ন মানও আছে। n2 এর সর্বোচ্চ মান অসীম। n2 এর সর্বনিম্ন মান n1 plus 1। n2 এর সর্বোচ্চ মান অসীম, n2 এর সর্বনিম্ন মান n1 plus 1। n2 এর সর্বোচ্চ মান অসীম, n2 এর সর্বনিম্ন মান n1 plus 1। n1 এর মান স্বাভাবিক অবস্থার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা এমসিকিউ এর জন্য, n1 এর মান স্বাভাবিক অবস্থার সমানও হতে পারে, আবার বড়ও হতে পারে। কিন্তু উত্তেজিত অবস্থা থেকে ছোট। কিন্তু উত্তেজিত অবস্থা থেকে ছোট। n1 এর মান অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান স্বাভাবিক অবস্থার সমানও হতে পারে, অর্থাৎ n এর সমানও হতে পারে, আবার বড়ও হতে পারে, কিন্তু উত্তেজিত অবস্থা থেকে ছোট। কিন্তু n2 থেকে কি হয়? ছোট। n2 এর সর্বোচ্চ মান অসীম, n2 এর সর্বনিম্ন মানটা হয় n1 plus 1। n2 এর সর্বোচ্চ মান অসীম, অর্থাৎ উত্তেজিত অবস্থার সর্বোচ্চ মান অসীম, উত্তেজিত অবস্থার সর্বনিম্ন মান n1 plus 1। n2 এর সর্বোচ্চ মান অসীম, অর্থাৎ উত্তেজিত অবস্থার সর্বোচ্চ মান অসীম, n2 এর সর্বনিম্ন মান n1 plus 1, অর্থাৎ উত্তেজিত অবস্থার সর্বনিম্ন মান n1 plus 1। n1 এর মান অর্থাৎ
উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান স্বাভাবিক অবস্থার সমানও হতে পারে, আবার বড়ও হতে পারে, কিন্তু উত্তেজিত অবস্থা অর্থাৎ N2 থেকে ছোট। N2 থেকে কি ছোট। কিছু এক্সক্লুসিভ জিনিস শিখবে এখন। ভাইয়া সিরিজের নাম শিখব। কিসের নাম? সিরিজের নাম। সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর। কিসের উপর ভাইয়া? N1 এর উপর। সিরিজ এর নাম নির্ভর করে N1 এর উপর, অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার উপর। সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর। সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর, অর্থাৎ কি উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার উপর সিরিজের নামগুলো নির্ভর করে। সিরিজের নাম নির্ভর করে আমরা কিছু বর্ণালী সিরিজ পড়ব। এই সিরিজগুলোর নাম নির্ভর করে N1 এর উপর, অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। N1 বলা যে কথা, উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা বলা একই কথা। যখন N1 = 1 হয়, যখন N1 = 1 হয়, সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। যখন N1 = 1 হয়, সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। যখন N1 = 1 হয়, সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, যা ইউভি অঞ্চলে পাওয়া যায়। যা কোন অঞ্চলে পাওয়া যায়? ইউভি অঞ্চলে পাওয়া যায়। N1 = 1 হলে সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, যা ইউভি অঞ্চলে পাওয়া যায়। N1 = 2 হলে সেই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ, যা দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়। N1 = 1 হলে সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ, যা কোন অঞ্চলে পাওয়া যায়? ইউভি অঞ্চলে পাওয়া যায়। N1 = 2 হলে সেই সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ, যা দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়। N1 = 3 হলে সিরিজের নাম হচ্ছে প্যাশ্চেন, যা অবলোহিত অঞ্চলে পাওয়া যায়। অবলোহিত বা আয়ার অঞ্চলে পাওয়া যায়। N1 = 3 হলে সেই সিরিজটার নাম হচ্ছে প্যাশ্চেন সিরিজ, যা অবলোহিত বা আয়ার অঞ্চলে পাওয়া যায়। N1 = 4 হলে সেই সিরিজটা হচ্ছে ব্রাকেট সিরিজ। ব্রাকেট সিরিজও অবলোহিত বা আয়ার অঞ্চলে পাওয়া যায়। N1 = 5 হলে সেই সিরিজটার নাম হচ্ছে ফুন্ট, যা অবলোহিত বা আয়ার অঞ্চলে পাওয়া যায়। N1 = 6 হলে সেই সিরিজটার নাম হচ্ছে হামফ্রিস, যা অবলোহিত বা আয়ার অঞ্চলে পাওয়া যায়। N1 = 1 অর্থাৎ উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থায় ইলেকট্রন 1 মানে প্রথম শক্তি স্তরে আছে। সেই সিরিজে কোন বর্ণালী সিরিজ পাওয়া যায়, রেখা পাওয়া যায়? লাইম্যান। N1 = 2 সিরিজের নাম বামার। N1 = 3 সিরিজের নাম প্যাশ্চেন। N1 = 4 সিরিজের নাম ব্রাকেট। N1 = 5 সিরিজের নাম ফুন্ট। N1 = 6 সিরিজের নাম হামফ্রিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইম্যান পাওয়া যায় ইউভি অঞ্চলে, ভামার পাওয়া যায় দৃশ্যমান অঞ্চলে, বাদ বাকি সব অবলোহিত অঞ্চলে।
লাইম্যান পাওয়া যায় ইউভি অঞ্চলে, বামার পাওয়া যায় দৃশ্যমান অঞ্চলে, বাদ বাকি সব অবলোহিত বা আয়ার অঞ্চলে। সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর, N2 এর উপর নয়। সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর, N2 এর উপর নয়। অর্থাৎ সিরিজের নামটা নির্ভর করে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থায় যে মানটা আছে সেই মানটার উপর। কিছু এমসিকিউ পড়ি। N2 equal to 7 to N1 equal to 3, N2 equal to 7 to N1 equal to 3। এখানে N2 equal to 7 মানে কিসের মান দেওয়া আছে? উত্তেজিত অবস্থায় ইলেকট্রন সপ্তম শক্তি স্তরে বিদ্যমান। N1 equal to 3 মানে কিসের মান দেওয়া আছে? উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান 3। উত্তেজিত অবস্থার মান কত? 7। উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান কত? 3। N2 equal to 7 to N1 equal to 3। এই কথার অর্থ কি? উত্তেজিত অবস্থায় মান 7, উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান 3। N2 কি দেওয়া আছে সেটা আমাদের মাথায় আনবো না কোনো সময়। N2 কি দেওয়া আছে সেটা আমরা কোনো সময় মাথায় আনবো না। আমরা মাথায় আনবো N1 কি দেওয়া আছে। N2 কি দেওয়া আছে সেটা আমরা কোনো সময় মাথায় আনবো না। আমরা মাথায় আনবো N1 কি দেওয়া আছে। N1 equal to 3 মানে সেই সিরিজটার নাম কি? প্যাসচেন। N1 equal to 3 সেই সিরিজটার নাম কি? প্যাসচেন। প্যাসচেন সিরিজে এটা কততম বর্ণালী হবে? 7-3, চতুর্থ বর্ণালী। কিভাবে হয়েছে বুঝতে পারলাম না, দেখি। বর্ণালী সংখ্যা equal to N2 minus N1। এখানে N2 কত দেওয়া আছে? 7। N1 কত দেওয়া আছে? 3। কত হচ্ছে? 4। N2 equal to 7 to N1 equal to 3। N2 কি দেওয়া আছে সেটা আমাদের চিন্তার বিষয় না। চিন্তার বিষয় হচ্ছে N1 কি দেওয়া আছে। N1 equal to 3 অর্থাৎ প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজের কততম বর্ণালী? চতুর্থ বর্ণালী। কিভাবে বুঝতে পারছি চতুর্থ বর্ণালী? N2 minus N1 থেকে 7 এর 3 বাদ দিলে কত থাকে? 4। যদি না বুঝে থাকি আমরা আরেকটা এমসিকিউ করি। N2 equal to 6, N2 equal to 6 to N1 equal to 2। N2 কি দেওয়া আছে তা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে N1 কি দেওয়া আছে। N2 কি দেওয়া আছে তা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে N1 কি দেওয়া আছে। কারণ সিরিজের নাম নির্ভর করে N1 এর উপর, N2 এর উপর নয়। N1 equal to 2 এই কথার অর্থ কি? বামার সিরিজের। কেন বামার সিরিজ হলো? N1 equal to 2 হইলে সেই সিরিজটার নাম কি? বামার সিরিজ। বামার সিরিজের পঞ্চম বর্ণালী। বামার সিরিজের পঞ্চম বর্ণালী বা 5th লাইন। কিভাবে বুঝতে পারছি এটা পঞ্চম বর্ণালী? লাইন ইকুয়াল টু বা বর্ণালী সংখ্যা ইকুয়াল টু N2 minus N1। N2 হচ্ছে চতুর্থ বর্ণালী হবে ভাইয়া, N2 minus N1। N2 মান হচ্ছে 6, N1 হচ্ছে 2। 6 minus 2 equal to 4। N2 equal to 6 to N1 equal to
টু। তাহলে এই সিরিজে বর্ণালী সংখ্যা কত? 4। কিভাবে বুঝতে পেরেছি বর্ণালী সংখ্যা 4? বর্ণালী সংখ্যা সমান সমান সূত্র হচ্ছে n2 - n1। n2 মান হচ্ছে 6, n1 মান হচ্ছে 2। 6 - 2 = 4। যদি তাও বুঝতে না পারে আরেকটা এমসিকিউ করি। n2 = 7, n2 = 7, 2, n1 = 3। n2 এর মান কত দেওয়া তা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে n1 এর মান কি দেওয়া। n2 এর মান কত দেওয়া তা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে n1 এর মান কি দেওয়া। n1 এর মান 3, তাহলে সিরিজের নাম কি? পেসচেন। n1 এর মান 3, তাহলে সিরিজের নাম কি? পেসচেন। অর্থাৎ পেসচেন সিরিজের চতুর্থ বর্ণালী। কিভাবে বুঝতে পারলাম এটা পেসচেন সিরিজের চতুর্থ বর্ণালী? আমরা বর্ণালী সংখ্যা হিসাব করি। n2 - n1, n2 মান হচ্ছে 7, n1 এর মান হচ্ছে 3 = 4। পেসচেন সিরিজের চতুর্থ বর্ণালী। আচ্ছা, এখন এইগুলো যদি বাংলায় ইংলিশে লেখা আছে অর্থাৎ কনভার্ট করা আছে, মান দেওয়া আছে, আমরা বাংলায় বললাম। যদি বাংলায় বলা থাকে মান বের করতে বলে তখন কি করব দেখা যাক। লেখা আছে পেসচেন সিরিজে, কি সিরিজে? পেসচেন সিরিজের তৃতীয় বর্ণালী। পেসচেন সিরিজের তৃতীয় বর্ণালী। ভাইয়া, সিরিজের নাম নির্ভর করে কিসের উপর? n1 এর উপর। এখানে সিরিজের নাম দেওয়া আছে পেসচেন, এখানে সিরিজের নাম দেওয়া পেসচেন, তাহলে n1 এর মান কত? 3, কারণ n1 = 3 হইলেই সেই সিরিজটার নাম কি হয়? পেসচেন। এখন আমাদের আর কি বের করা লাগবে? n2। n2 বের করার সূত্র হচ্ছে এরকম, সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। n2 এর নাম হচ্ছে এরকম, সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। এখানে সিরিজের নাম কত আছে? সিরিজের নাম হচ্ছে পেসচেন, পেসচেনের মান হচ্ছে 3, বর্ণালী সংখ্যা হচ্ছে কত? তৃতীয় লাইন মানে 3, 3 + 3 6, 3 + 3 6। ফুন্ড সিরিজের দ্বিতীয় বর্ণালী। সাপোজ দেওয়া আছে ফুন্ড সিরিজের দ্বিতীয় বর্ণালী, n1 ও n2 এর মান বের করো। এগুলো অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগবে ভাইয়া, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করি। ফুন্ড সিরিজের দ্বিতীয় বর্ণালী, কি সিরিজের দ্বিতীয় বর্ণালী? ফুন্ড সিরিজের দ্বিতীয় বর্ণালী। সিরিজের নাম নির্ভর করে n1 এর উপর, অর্থাৎ ফুন্ড সিরিজ দেওয়া আছে, তাহলে n1 = কত হবে? 5। n2 = কি হবে? সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম হচ্ছে 5, বর্ণালী সংখ্যা হচ্ছে 2, 5 + 2 7। তুমি মিলিয়ে দেখো দ্বিতীয় বর্ণালী পাই কিনা। n1 = 5, 2, n2 = 5, সরি,
n2 ইকুয়াল টু 7 টু n1 ইকুয়াল টু 5 এভাবে দেওয়া আছে। তাহলে কি হবে, উত্তেজিত অবস্থায় মান কত 7, উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থায় মান কত 5, বর্ণালী সংখ্যা কত 2। মিলছে আগেরটার সাথে? উত্তেজিত অবস্থায় মান কত 7, উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থায় মান কত 5, বর্ণালী সংখ্যা কত 2। মিলে গেছে। যদি বলা হয় লাইম্যান সিরিজের চতুর্থ বর্ণালী, যদি বলা হয় লাইম্যান সিরিজের চতুর্থ বর্ণালী, কি সিরিজের? লাইম্যান সিরিজের চতুর্থ বর্ণালী। এরকম বলা থাকলে সিরিজের নাম নির্ভর করে n1 এর উপর, অর্থাৎ n1 ইকুয়াল টু লাইম্যান দেওয়া, তাহলে মান কত 1, কারণ 1 থাকলে সিরিজের নাম কি হয় লাইম্যান। n2 ইকুয়াল টু সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা, সিরিজের নাম হচ্ছে লাইম্যান যার মান হচ্ছে 1, সিরিজের নাম কি লাইম্যান যার মান কত 1, বর্ণালী সংখ্যা হচ্ছে 4, লাইম্যানের মান হচ্ছে 1, বর্ণালী সংখ্যা 4, তাহলে কত হচ্ছে 5। তাহলে কিভাবে লেখা যায় এটাকে? n2 ইকুয়াল টু 5 টু n1 ইকুয়াল টু 1। বামার সিরিজের সপ্তম বর্ণালী, কি সিরিজের সপ্তম বর্ণালী? বামার সিরিজের সপ্তম বর্ণালী। বামার সিরিজের সপ্তম বর্ণালী। সিরিজের নাম নির্ভর করে n1 এর উপর, n2 এর উপর নয়। n1 ইকুয়াল টু বামার দেওয়া, তাহলে n1 ইকুয়াল টু মান কত হবে 2। সপ্তম বর্ণালী দেওয়া আছে কিন্তু n2 তো দেওয়া নাই, n2 টা বের করি। সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা, সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম হচ্ছে বামার, বামারের মান হচ্ছে 2, বর্ণালী সংখ্যা হচ্ছে 7, 7 2 9। আমরা বর্ণালী অঙ্ক করার জন্য একটা স্পেসিফিক সূত্র ইউজ করব, যে সূত্রটা বিজ্ঞানী রিডবার্গ প্রদান করেছে। সূত্রটা হচ্ছে এরকম: 1/λ = RH into 1/n1² minus 1/n2²। 1/λ = RH into 1/n1² minus 1/n2²। এখানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। RH মানে রিডবার্গ ধ্রুবক। RH মানে কি? রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মানটা হচ্ছে এরকম: 10.97 into 10⁶ মিটার ইনভার্স 1, অথবা এভাবে লেখা যায় 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। মিটার এককে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 10.97 into 10⁶। সেন্টিমিটার এককে রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। বর্ণালীর অঙ্কগুলো করার সূত্র হচ্ছে এরকম: 1/λ = RH into 1/n1² minus 1/n2²। আমরা তো পরিচিতি আগেই পড়ে আসছি। n1 মানে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থা। n1 মানে কি? উত্তেজনা হ্রাসের পর
বর্তমান অবস্থা। সংক্ষেপে বলা হয় নিম্ন শক্তি স্তর। সংক্ষেপে বলে কি হয়? নিম্ন শক্তি স্তর। N2 মানে উত্তেজিত অবস্থা। N2 মানে কি অবস্থা? উত্তেজিত অবস্থা। সংক্ষেপে বলা হয় উচ্চ শক্তি স্তর। 1/λ = RH into 1/n1 square minus 1/n2 square। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, RH মানে রিডবার্গ ধ্রুবক। মিটার এককে লিখলে RH এর মানটা হয় এরকম 10.97 ইন্টু 10⁶ মিটার ইনভার্স 1। সেন্টিমিটার এককে লিখলে RH এর মানটা হয় এরকম 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে হলে আমরা আমাদের এককের পরিবর্তন শিখতে হবে। হয় করতে হবে মিটার থেকে সেন্টিমিটার, না হয় করতে হবে সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, নয় করতে হবে ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম। বিভিন্নভাবে এককের পরিবর্তন আসতে পারে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা 1 মিটার সমান সমান কি লিখতে পারি? 10 স্কয়ার সেন্টিমিটার, মানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আবার 1 মিটার সমান সমান লিখতে পারি 10⁶ মাইক্রোমিটার। আবার 1 মিটার সমান সমান লিখতে পারি 10⁹ ন্যানোমিটার। আবার 1 মিটার সমান সমান লিখতে পারি 10⁻10 অ্যাংস্ট্রম। আবার 1 মিটার সমান সমান লিখতে পারি 10⁻12 পিকোমিটার। পরীক্ষায় যদি মান থাকে সেন্টিমিটারে, কি বলছি আমি? পরীক্ষায় যদি সাপোজ মনে করো মান আছে সেন্টিমিটারে, তোমাকে বলছে ন্যানোমিটারে নিয়ে যেতে, তখন তুমি কি করবা? সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে গেলে, অর্থাৎ উপর থেকে নিচে গেলে, এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। উপর থেকে নিচে গেলে কনভার্ট করতে হয় পাওয়ারের পার্থক্য। 9 আর 2 এর পার্থক্য কত? 7। পাওয়ারের পার্থক্য কার? 10⁻। উপর থেকে নিচে গেলে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে আসলাম, আমি কার পার্থক্য দ্বারা গুণ করব? পাওয়ারের 10⁻এর পার্থক্য দ্বারা গুণ করব। 2 আর 9 এর পার্থক্য কত? 7। কার পাওয়ার? 10⁻7। বুঝি নাই। সাপোজ পরীক্ষায় মান দেওয়া আছে মাইক্রোমিটারে। মাইক্রোমিটার তো উপরে আছে, আমাকে বের করতে বলছে পিকোমিটারে। আমাকে কি বের করতে বলছে? পিকোমিটারে। আমি উপর থেকে নিচে আসছি। উপর থেকে কোথায় আসছি? নিচে আসছি। উপর থেকে নিচে আসলে আমার কনভার্ট করতে হলে পাওয়ারের পার্থক্য দ্বারা গুণ করতে হবে। 12 আর 6 এর পার্থক্য কত? 6 ইন্টু 10⁻6। আমাকে যদি মান, আমার পরীক্ষার হলে মান যদি দেওয়া থাকে অ্যাংস্ট্রমে, সাপোজ মান দেওয়া আছে অ্যাংস্ট্রমে, নিতে বলছে সেন্টিমিটারে, অর্থাৎ নিচ থেকে উপরে গেলে, নিচ থেকে উপরে গেলে পাওয়ারের পার্থক্য দ্বারা গুণ করব না, এখন গুণ করব ইনভার্সের পার্থক্য দ্বারা। অ্যাংস্ট্রমে 10, 10 স্কয়ারের 2, 10 এর আর 2 এর পার্থক্য কত? 8। ইনভার্স মানে মাইনাস, ইনভার্স মানে মাইনাস। কার ইনভার্স? পার্থক্যের 10⁻এর ইনভার্স। মনে হয় বুঝতে পারিনি, আবার ফার্স্ট। 1 মিটার সমান সমান 10 স্কয়ার সেন্টিমিটার, 10⁶ মাইক্রোমিটার, 10⁹ ন্যানোমিটার,
10^10 অ্যাংস্ট্রম, 10^12 পিকোমিটার। পরীক্ষার হলে সাপোজ মান দেওয়া আছে আমার সেন্টিমিটারে, মান দেওয়া আছে কিসে? সেন্টিমিটারে, কিন্তু আনসার লিখতে কইছে আমাকে অ্যাংস্ট্রমে। সেন্টিমিটার তো উপরে, অ্যাংস্ট্রম তো নিচে। উপর থেকে নিচে গেলে আমি 10^এর পার্থক্য দ্বারা গুণ করব। উপর থেকে নিচে গেলে 10^এর পার্থক্য দ্বারা গুণ করব। 10 আর 2 এর পার্থক্য কত? 8। তাহলে কিসের পার্থক্য? পাওয়ারের পার্থক্য। 10^8। সাপোজ পরীক্ষা হলে মান দেওয়া আছে অ্যাংস্ট্রম, আমাকে বের করতে বলছে সেন্টিমিটারে। অ্যাংস্ট্রম তো নিচে আছে, সেন্টিমিটার তো উপরে আছে। নিচ থেকে উপরে গেলে আমি 10^এর ইনভার্স দ্বারা গুণ করব, পার্থক্যের ইনভার্স। এখানে আছে 10, এখানে আছে 2। 10 আর 2 এর পার্থক্য কত? 8। কিন্তু এখানে ইনভার্স দ্বারা গুণ, ইনভার্স মানে মাইনাস, 10^8। আমি এখন মাইক্রোমিটার থেকে পিকোমিটারে যাব, উপর থেকে নিচে যাব, পাওয়ারের পার্থক্য ইন্টু 10^6। পিকোমিটার থেকে মাইক্রোমিটারে যাব, ইনভার্সের পার্থক্য ইন্টু 10^6। ভেরি ইজি ওয়ে। আচ্ছা, আমরা বর্ণালীর ফার্স্ট ম্যাথটা এখন করব হাজারী স্যারের বই থেকে। অবশ্যই হাজারী স্যারের বই পড়তে হবে। প্যাস্টেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত নেনোমিটার? হাজারী স্যারের বইয়ের একটা ম্যাথ, 1 নম্বর ম্যাথ। প্যাস্টেন সিরিজের, কি সিরিজের? প্যাস্টেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত নেনোমিটার? প্যাস্টেন সিরিজে তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? আমরা যদি আগের বেসিকটুকু পড়ে থাকি এই ম্যাথটা ভেরি ইজিলি সলভ করতে পারবো। প্যাস্টেন সিরিজে তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? ভাইয়া এখানে প্যাস্টেন সিরিজ বলা আছে, তাহলে n1 কত হবে? 3। কারণ সিরিজের নাম নির্ভর করে n1 এর উপর। n2 একটু আগে বের করা শিখছি, n1 প্লাস বর্ণালী সংখ্যা। n1 এর মান আছে 3 প্লাস বর্ণালী সংখ্যা কত আছে? 3। 3 যোগ 3 6। এখানে n1 না বলে সিরিজের নাম বললেও সমস্যা নাই, এখানে n1 না বলে সিরিজের নাম বললেও সমস্যা নাই, একই কথা। n2 এর সূত্র কি? n1 প্লাস বর্ণালী সংখ্যা। আচ্ছা, রিডবার্গ ধ্রুবক দ্বারা, অর্থাৎ 1/λ = RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করা। এই সূত্রটা কখন প্রয়োগ করতে হয়? রিডবার্গ ধ্রুবকের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করা। 1/λ। RH এর মান তুমি ইচ্ছা করলে মিটারেও বসাইতে পারো, সেন্টিমিটারে বসাইতে পারো। আমার পছন্দ, আমি সেন্টিমিটারে বসাবো। 109/678। 1/n1², অর্থাৎ 1/n1 এর মান কত? 3 স্কয়ার। 1/n2², 1/6 স্কয়ার। ক্যালকুলেশনটা করি।
ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু 109,678 1/9 0.4 0. বা 1 বাই ল্যামডা ইকুয়াল টু 0.0833 মান আসে এরকম। সাইডে পড়ি 1 বাই ল্যামডা ইকুয়াল টু 9.13 ইন্টু 10⁻³ বা ল্যামডা ইকুয়াল টু 1/9.13 ইন্টু 10⁻³ 1.0952 ইন্টু 10⁻⁴ সেন্টিমিটার। ভাইয়া প্রশ্নে বলছে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, আমি বের করছি সেন্টিমিটারে। কেন সেন্টিমিটারে বের হয়েছে? কারণ রিডবার্গ ধ্রুবকের মান আমি সেন্টিমিটারে ধরছি। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাই কিভাবে আবার দেখি। 1 মিটার সমান সমান 10 স্কয়ার সেন্টিমিটার, 10⁶ মাইক্রোমিটার, 10⁹ ন্যানোমিটার, 10⁻10 অ্যাংস্ট্রম, 10⁻12 পিকোমিটার। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে গেলে অর্থাৎ উপর থেকে নিচে গেলে পাওয়ারের পার্থক্য দ্বারা গুণ। 2 আর 9 এর পার্থক্য কত? 7। তাহলে কতটা গুণ করব? 10⁻7। তাহলে এই মানের সাথে আমি কত গুণ করব? বা ল্যামডা ইকুয়াল টু ন্যানোমিটার যাইতে হলে 1.095 1.0952 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻7 বা ল্যামডা ইকুয়াল টু 1.0952 ইন্টু 10⁻3। এটাই হচ্ছে আনসার, ন্যানোমিটার। প্যাসচেন সিরিজের তৃতীয় বর্ণালীর জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? যেহেতু প্যাসচেন সিরিজ বলছে তাহলে n1 এর মান কত? 3। n2 কিভাবে বের করে? সিরিজের নাম বা n1 প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম হচ্ছে 3, বসাইলাম 3, বর্ণালী সংখ্যা হচ্ছে 3, বসাইলাম 3, হয়ে গেল কত? 6। n1 3, n2 6। সূত্র কি? 1 বাই ল্যামডা ইকুয়াল টু rh ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। ক্যালকুলেশন করে মান আসছে সেন্টিমিটারে। মান আসছে কিসে? সেন্টিমিটারে। কেন সেন্টিমিটারে মান আসছে? আমি রিডবার্গ ধ্রুবক সেন্টিমিটারে বসাইছি। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যায়? পাওয়ারের পার্থক্য দ্বারা গুণ। 2 আর 9 এর পার্থক্য হচ্ছে 7 ইন্টু 10⁻7। সাথে 10টা রাখতে হবে। বামার সিরিজে
দ্বিতীয় বর্ণালী দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? বামার সিরিজে সেকেন্ড কোশ্চেন, বামার সিরিজে দ্বিতীয় বর্ণালী দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? বামার সিরিজে দ্বিতীয় বর্ণালীর জন্য কোশ্চেনটা কি? বামার সিরিজে দ্বিতীয় বর্ণালী দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? এই কোশ্চেনটা পড়ার আগে আমরা দৃশ্যমান আলোটা পড়ে নিই। বামার সিরিজে দ্বিতীয় বর্ণালী দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? আচ্ছা, দৃশ্যমান আলোটা পড়ে নিই। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান 60টা আলো আছে। কয়টা আলো আছে? 60টা আলো আছে। এই 60টা আলোর রেঞ্জ কত কত তা আমরা দেখি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এরকম, 380 থেকে 424। বেগুনি 380 থেকে 424 ন্যানোমিটার। নীল 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি 450 থেকে 500 ন্যানোমিটার। আসমানি 450 থেকে 500 ন্যানোমিটার। বেগুনি, নীল, আসমানি, সবুজ 500 থেকে 575 ন্যানোমিটার। হলুদ 575 থেকে 590 ন্যানোমিটার। বেগুনি 380 থেকে 424, নীল 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ 500 থেকে 575, হলুদ 575 থেকে 590, কমলা 590 থেকে 647 ন্যানোমিটার। লাল 647 থেকে 780 ন্যানোমিটার। একটা জিনিস লক্ষ্য করে দেখো, উপর থেকে নিচে যখন যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে নিচে যখন যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বৃদ্ধি পাচ্ছে। এটা দিয়ে একটা এমসিকিউ আমরা সবার শেষে পড়ে নেওয়ার চেষ্টা করব। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 424, নীল 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ 500 থেকে 575, হলুদ 575 থেকে 590, কমলা 590 থেকে 647, লাল 647 থেকে 780 ন্যানোমিটার। সবগুলো আমরা ন্যানোমিটার এককে পড়ছি। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোতে কয়টা বর্ণ আছে? 60টা বর্ণ আছে। একটা বেগুনি বর্ণ 380 থেকে 424, নীল 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ 500 থেকে 575, হলুদ 575 থেকে 590, কমলা 590 থেকে 647, লাল
647 থেকে 780 ন্যানোমিটার। আমার প্রশ্ন ছিল এরকম, বামার সিরিজের দ্বিতীয় বর্ণালী দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে সঙ্গতিপূর্ণ? এখানে বলছে বামার সিরিজ, তাহলে n1 ইকুয়াল টু মানে উত্তেজনা হ্রাসের পর বর্তমান অবস্থার মান 2। দ্বিতীয় বর্ণালী উল্লেখ আছে কিন্তু n2 উল্লেখ নাই ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বর্ণালী উল্লেখ আছে, n2 কি উল্লেখ আছে? না। n2 ইকুয়াল টু সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা, n2 ইকুয়াল টু সিরিজের নাম প্লাস বর্ণালী সংখ্যা। সিরিজের নাম আছে 2, বর্ণালী সংখ্যা 2, হইল কত? 4। আরএইচ আমরা জানি কত? 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। বের করতে কইছে দৃশ্যমান আলোর কোন বর্ণের সাথে তরঙ্গ মানে মিল আছে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু হোয়াট? n1 ইকুয়াল টু 2 কিভাবে হইছে n1 ইকুয়াল টু 2?